টানা 4 দিন বৃষ্টির আভাস। জানাবো ভারতের মন্ত্রণালয়ে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে রুদ্ধতার বৈঠক। জানাবো সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের নতুন অপকর্ম প্রকাশ্যে। এবং সর্বশেষ জানাবো মহানবীকে কটূক্তি, থানা ঘেরাও করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। টানা 4 দিন বৃষ্টির আভাস। মঙ্গলবার থেকে সারা দেশে টানা 4 দিন বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 2 ও 3 অক্টোবর, আগামী 2রা ও 3রা অক্টোবর ঢাকা সহ চট্টগ্রাম বিভাগ এমনকি সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। সর্বোচ্চ 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টির সম্ভাবনা বেশি। আবহাওয়াবিদ আব্দুর রহমান জানিয়েছেন, মৌসুমি বায়ু প্রবাহের কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে দেশের সিলেট বিভাগে কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। সেই বৃষ্টি আস্তে আস্তে পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঢাকা বিভাগে কোথাও কোথাও ভারী, আবার কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পরদিন বুধবার সারা দেশেই বৃষ্টিসহ 1 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ মাসের শুরুতে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, এই মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে। সোমবার আবহাওয়া অফিস সূত্র জানাচ্ছে, বৃষ্টি হতে পারে স্বাভাবিকের চেয়ে বেশি। গত আগস্ট মাসে স্বাভাবিকের চেয়ে 46% বেশি বৃষ্টি হয়েছিল। ভারতের মন্ত্রণালয়ে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে রুদ্ধতার বৈঠক। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার কিভাবে ফিরে আসতে পারে তা নিয়ে পরিকল্পনা শুরু হয়েছে ভারতে। এরই মধ্যে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক রুদ্ধতার বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে। গত 20শে সেপ্টেম্বর বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ, সাংবাদিক, কূটনৈতিক ও অবসরপ্রাপ্ত কূটনীতিকদের নিয়ে এক ক্লোজ ডোর মিটিং হয়েছে। ওই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের চলমান ভারতীয় প্রকল্প ও রিসেটেল আওয়ামী লীগ। বৈঠক সূত্রে জানা গেছে, সেখানে সাংবাদিক ও আমলাদের পাশাপাশি বেশ কয়েকজন অধ্যাপককেও তাদের মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। বৈঠক বাংলাদেশের চলমান ভারতীয় প্রকল্পগুলোর স্মুথ ইমপ্লিমেন্টেশনের উপর ব্যাপক জোর দিতে বলা হয়। পাশাপাশি ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের মধ্যকার হওয়া সমঝোতা স্মারক পুনর্বিবেচনা করা হলেও সম্পাদিত চুক্তিগুলো থেকে বর্তমান সরকার যেন সরে না যায় সেটি নিশ্চিতের তাগিদ দেওয়া হয়েছে। অনুষ্ঠিত রুদ্ধতার ওই বৈঠকের মিনিটস অব দ্য মিটিং জার্মানির বন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়ার হাতে এসে পৌঁছেছে, যা সংবাদ মাধ্যমটি প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বৈঠকে উপস্থিত একজন প্রতিনিধি জানান, তারা ধারণা করছেন 2 থেকে 3 বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল। কিন্তু বিএনপি ঠিকই 5 বছরের মধ্যে নানা অজনপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবায়ন তখন জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকে ঘুরে যাবে। এই আলোচনায় 2009 সালে শেখ হাসিনার ভূমিধস জয়ের উদাহরণ টানা হয়। ভবিষ্যৎ আওয়ামী লীগের জন্য সেই পথ খোলা রাখতে বর্তমান সংস্কার প্রক্রিয়া ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে তাগাদা দেওয়া হয়। বৈঠকে একজন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিনিধি রিসেটেল আওয়ামী লীগ পরিকল্পনা চূড়ান্ত করার আগে বাংলাদেশে গিয়ে ভারতের অরাজনৈতিক বন্ধুদের পরামর্শ নেওয়ার কথা বলেন। বৈঠকে উপস্থিত একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, 5ই আগস্টের আগে ও পরে দিল্লি, কলকাতা ও আগরতলায় আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের বেশ কয়েকজন নেতা আশ্রয় নিয়েছেন। তারা সংঘবদ্ধ হওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সমর্থন চেয়েছেন। তবে ভারতে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে কিনা সে ব্যাপারে অল পার্টি পার্লামেন্টারিয়ান কমিটির অনুমতি লাগবে। বৈঠকে একজন বিশেষজ্ঞ বলেন, 1971 সালে আওয়ামী লীগ ভারতে বসে দল চালিয়েছে। কলকাতা, আগরতলায় তারা দলীয় মিটিং করেছে। নেপালের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছে কলকাতায়। তিনি দাবি করে বলেন, প্রতিবেশী দেশের রাজনৈতিক দলগুলোর সংকটকালে ভারতের দলীয় কর্মকাণ্ড করতে দেওয়ার ইতিহাস নতুন নয়। তিনি ভারতে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার অনুমতি দেওয়ার পক্ষে মত দেন। তার বক্তব্যের জবাবে বৈঠকে উপস্থিত অবসরপ্রাপ্ত একজন কূটনীতিক বলেন, ভারতে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড পরিচালনা যেন গোপনে হয় এবং তা গণমাধ্যমও যেন জানতে না পারে, অন্যথায় বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। অবসরপ্রাপ্ত ওই বাঙালি কূটনীতিক বলেন, হাসিনাকে 2014 সাল থেকে যে আমরা টিকিয়ে রেখেছি, এই অভিযোগ ভারত অস্বীকার করলেও আওয়ামী লীগের নেতাকর্মী তা বীর দর্পে বলে বেরিয়েছেন। আওয়ামী লীগ নেতাদেরও সেই ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া দরকার বলে যোগ করেন তিনি। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের নতুন অপকর্ম প্রকাশ্যে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারে উড়ে এসে জুড়ে বসা তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ছিলেন মোহাম্মদ আলী আরাফাত।
চৌধুরী নাফিস শরাফত চট্টগ্রামের ব্যবসায়ী শওকত আলী চৌধুরীকে নিয়ে কোম্পানি খুলে দিয়েছেন ব্যবসায়িক সুবিধা। ক্ষমতার আশ্রয় প্রশ্রয় থেকেছেন ধরাছোঁয়ার বাইরে। তিনজনের সখ্য এবং যৌথ নামে খোলা কোম্পানির নথিপত্র সহ দালিলিক বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে। নানা চাঞ্চল্যকর তথ্য অনুসন্ধানে জানা যায়, শওকত আলী চৌধুরী বেসরকারি খাতে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান হওয়ার সুবাদে আরাফাত ও শরাফতকে নানা সুবিধা দিয়েছেন। জামানত ছাড়া পার্সোনাল গ্যারান্টিতে দেওয়া হয়েছে অঢেল টাকার ঋণ। বিনিময়ে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার দাপট দেখিয়েছেন শওকত। বিশেষ করে পুঁজিবাজার, জাহাজ ভাঙা শিল্প, ব্যাংক ও বিভিন্ন চা বাগানে নিজের ব্যবসা বিস্তৃত করেছেন অস্বাভাবিক গতিতে। বাগিয়ে নিয়েছেন বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদনও। জাহাজ ভাঙা শিল্পে অব্যবস্থাপনার জেরে একের পর এক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটলেও থেকেছেন অধরা। এক্ষেত্রে আরাফাত ও শরাফতকে নিজের রক্ষক কবচ হিসেবে ব্যবহার করেছেন শওকত। আরাফাত ও শরাফতের দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে দুদক কর্মকর্তারা এই তিনজনের যোগসাজশের তথ্য পেয়েছেন। সংগ্রহ করেছে তিনজনের যৌথ কোম্পানির নথিপত্র। দুদকের এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান, তাদের কাছে তথ্য আছে শওকতকে নানা সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে পুঁজি বিনিয়োগ ছাড়াই যৌথ কোম্পানির শেয়ার হাতিয়ে নেন আরাফাত ও শরাফত। এরপর সজীব অজের জয়ের নাম ভাঙিয়ে আইটি খাতের ওই কোম্পানিতে বিপুল অঙ্কের টাকার কাজ নেয়ার ছক আঁটেন। কোম্পানি প্রতিষ্ঠার পর তারা সরকারি কোনো প্রকল্পের কাজ নিয়েছেন, সেই তথ্য নথিপত্র সংগ্রহ করবে দুদক। সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং তার ঘনিষ্ঠ সহযোগী চৌধুরী নাজির শরাফতের ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অর্থ লোপাটের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। প্রাথমিক অনুসন্ধানেই দুদক কর্মকর্তারা শওকতের সঙ্গে প্রতিষ্ঠা করা কোম্পানির আড়ালে নানা দুর্নীতি ও অর্থ লোপাটের তথ্য পেয়েছেন। তবে বিস্ময়কর তথ্য হচ্ছে, দুর্নীতির অনুসন্ধান চলমান অবস্থায় 23শে সেপ্টেম্বর দেশ ছেড়ে সপরিবারে পালিয়ে গেছেন নাজির শরাফত। ইমিরেটস এয়ারলাইন্সের ইকে 373 ফ্লাইটে তার দেশত্যাগের ছবিও পাওয়া গেছে। শরাফতের পালিয়ে যাওয়ার খবর নিশ্চিত হওয়া গেলেও আরাফাতের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। তবে গুঞ্জন আছে, তিনিও অতি গোপনে দেশ ছেড়ে পালিয়েছেন। পলাতক থাকায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। তাদের মোবাইল ফোনে কল করেও বন্ধ পাওয়া গেছে। তথ্য উপাত্ত নথিপত্রে দেখা যায়, সিডিনেট কমিউনিকেশনস লিমিটেড নামের কোম্পানির শেয়ার হোল্ডার মোহাম্মদ আলী আরাফাত, চৌধুরী নাফিস শরাফত ও শওকত আলী চৌধুরী। 5ই আগস্ট সরকার পতনের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা সিডিনেটের অফিসে হামলা চালায়। প্রাপ্ত নথিতে দেখা যায়, 2022 সালের 4 এপ্রিল প্রতিষ্ঠা করা হয় সিডিনেট কমিউনিকেশনস লিমিটেড। শুরুতে এই কোম্পানির 80% শেয়ারের মালিক ছিলেন চৌধুরী নাফিস শরাফত। তার মালিকানাধীন স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেড এবং এবি হাইটেক কনসোর্টিয়ামের মাধ্যমে তিনি এই শেয়ার ধারণ করেন। আর ওয়েব ইন্টেলিজেন্স লিমিটেডের মাধ্যমে মোহাম্মদ এ আরাফাত ধারণ করেছেন 20% শেয়ার। রহস্যজনক কারণে চলতি বছরের মার্চে নিজেদের মধ্যে শেয়ার পুনর্গঠন করা হয়। 24শে মার্চ নাজির শরাফত তার হাতে থাকা শেয়ারের 30% শওকত আলী চৌধুরীর কাছে হস্তান্তর করেন। তার মালিকানাধীন জরান অব ডাক লিমিটেড এই 30% শেয়ার ধারণ করে। হালনাগাদ তথ্য অনুযায়ী সিডিনেটের মোট শেয়ারের সংখ্যা 10 লাখ। এর মধ্যে ওয়েব ইন্টেলিজেন্সের শেয়ারের পরিমাণ 2 লাখ। কোম্পানিটির সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের স্ত্রীকে পরিচালক হিসেবে দেখানো হয়েছে। কোম্পানিটির 4 লাখ শেয়ারে রয়েছে স্ট্র্যাটেজিক ফিন্যান্স লিমিটেডের হাতে। সিডিনেট এই কোম্পানির প্রতিনিধি হিসেবে আছেন মোহাম্মদ শরীফুল ইসলাম, নাফিস শরাফত ও এহসানুল কবির। অপরদিকে জারা অফডক লিমিটেড সিডিনেটের 3 লাখ শেয়ার ধারণ করে। কোম্পানিটির প্রতিনিধি হচ্ছেন শওকত আলী চৌধুরী ও জারান আলী চৌধুরী। এছাড়া রাহিব সাফওয়ান ও শরাফত চৌধুরীর নামে সিডিনেটের 1 লাখ শেয়ার রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্যবসা নির্বিঘ্ন করতে শওকত আলী চৌধুরী নিজেকে সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী আরাফাত এবং শরাফতের বলয়ে যুক্ত করেন। এতে নিজে যেমন সুবিধা নিয়েছেন, তেমনি ওই দুজনকেও সুবিধা দিয়েছেন। আরাফাত ও শরাফতের তদবিরে 2022 সালেই নামরিন পাওয়ার লিমিটেড নামের বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদনও পেয়ে যান শওকত। বিদ্যুৎ কেন্দ্রের মালিকানায় শওকত আলী চৌধুরী, তার স্ত্রী তাসমিয়া আমরিন ও মেয়ে জারা নামরিনের নাম রয়েছে। মহানবীকে কটূক্তি, থানা ঘেরাও করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা। চট্টগ্রামের পটিয়ায় পুলিশের সঙ্গে স্থানীয় জনতা ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা পার্থ বিশ্বাস পিন্টু নামে এক যুবককে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে থানায় নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে পটিয়া থানা প্রাঙ্গণ ঘিরে রাখে স্থানীয় লোকজন। একই সঙ্গে এই ঘটনায় সেনাবাহিনীর একটি গাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। জানা যায়, রোববার বিকেলে পটিয়া থানার মোড়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পটিয়ার আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা। কিন্তু এরই মধ্যে পটিয়ার পার্থ বিশ্বাস পিন্টু নামে এক যুবক ইসলাম
ইসলাম ধর্ম ও নবীকে অবমাননা করে কটূক্তি করেন। পরে তার বিরুদ্ধে মামলা হয়। আজ দুপুরে তাকে পটিয়া থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম গ্রেফতার করে থানায় নিয়ে যান। পরক্ষণেই খবর পেয়ে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা ও স্থানীয় জনতা থানা ঘেরাও করে আসামি ছিনিয়ে নিতে চান। এতেই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট হওয়া সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।